শুভ সন্ধ্যা সবাইকে। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি বরাবরের মতোই আজকে একটা স্ক্রিন শেয়ার করছি। হোপফুলি সবাই দেখতে পাচ্ছ এবং সাউন্ড সম্ভবত ক্লিয়ার। তো আজকে আমরা ইভেননেস এবং হ্যারিনেস সম্পর্কে আলোচনা করব লেকচার 3। সরি, এখানে লেকচার আর হয়ে গেছে, একটা আর কম হবে। টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর টেক্সট 2301 এর। চলো। এট ফার্স্ট আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ইভেননেস অর ইরেগুলারিটিটা কি জিনিস। দেখো, আনইভেননেস প্রথমত, ইভেননেস এবং আনইভেননেস দুটো পাশাপাশি শব্দ কিন্তু অপোজিট। ইভেননেস বলতে বোঝাচ্ছে যেটা পুরো প্যারালাল সমান, কিন্তু আনইভেননেস যে বলতে বোঝাচ্ছে যেটা সমান নয় বা ইরেগুলারিটি অর্থাৎ রেগুলারিটি মেনটেন করছে না, সেটাকে আমরা আনইভেননেস বলছি। সেটা হতে পারে ফাইবারের ক্ষেত্রে, হতে পারে ইয়ানের ক্ষেত্রে, হতে পারে ডাইং, যে কোনো কিছুতেই হতে পারে। অর্থাৎ আনইভেননেস আনইরেগুলারিটি অর্থাৎ যেটা নিয়মিত নয়, রেগুলার নয়, সেটাকে আমরা বলছি আনইভেননেস, মানে ইভেন নয়। তো ইন কেস অফ দ্য ইয়ার্ন ক্ষেত্রে আমরা যেহেতু দেখবো আজকে যে দ্য মাস পার ইউনিট লেন্থ, যদি আমরা দেখি যে মাস পার ইউনিট লেন্থ কি বলা হচ্ছে, ভেরিয়েশন ডিউ টু দ্য ভেরিয়েশন ইন ফাইবার অ্যাসেম্বলি ইন জেনারেলি নোন এস। দেখো, ভেরি সিম্পলি আমি যদি বলি তোমাদেরকে যে দ্য মাস পার ইউনিট লেন্থ অর্থাৎ কি, ভেরিয়েশনটা কোথায় হচ্ছে, ভেরিয়েশনটা হচ্ছে লেন্থের ওয়েটে। অর্থাৎ যখন ওয়েটের ভেরিয়েশনটা হচ্ছে ডিউ টু দ্য ভেরিয়েশন ইন ফাইবার অ্যাসেম্বলি ইজ জেনারেলি নন এস ইরেগুলারিটি অর আনইভেননেস। বিষয়টা এরকম কিছু নিচে ছবি দেখতে পাচ্ছ অবশ্যই, এবং আমি যদি এরকমটা ড্র করার চেষ্টা করি, এটা একটা ইয়ার্ন, তাহলে কি তার ইভেন হওয়ার কথা ছিল, কিন্তু যখন একটা ইয়ার্নটা মাঝখানে মোটা চিকন মোটা চিকন মোটা চিকন হয়ে যাবে, তখন কি তার লেন্থ ভেরিয়েশনের ক্ষেত্রে লেন্থ সব জায়গায় কি 1 মিটার 5 মিটার 1 মিটার প্রত্যেক জায়গায় কি তার ওজন সমান থাকবে? সমান থাকার কথা নয়। সো এই যে মাস পার ওয়েট ইউনিট লেন্থ ভেরিয়েশন, শুধুমাত্র এটাই ভেরিয়েশনই না, অন্য কোনো ভেরিয়েশনটাকেও আমরা আনইভেননেস বলবো। তাহলে যে মাস পার ওয়েট লেন্থ ভেরিয়েশন, সেটাকেও কিন্তু আমরা আনইভেননেস বলছি। এটা কি জন্য হচ্ছে? ডিউ টু দ্য ভেরিয়েশন অফ দ্য ফাইবার অ্যাসেম্বলি জেনারেলি নন অ্যাজ irregularity or unevenness. Okay, so it is true that the diagram can represent the true reflection. আমরা যদি একটু দেখি এখানে যে দেখো, ওজন হিসেবে কি হচ্ছে, নির্দিষ্ট লেন্থের কি ওজনটা যখন ভেরি করছে তখন সেটাকে আমরা ইরেগুলারিটি বলছি। যেমন এই ইয়ানটার ক্ষেত্রে দেখো তোমরা যে এখানে থিক প্লেস থিন প্লেস, এখানে থিক প্লেস, এখানে কি মোটা হয়ে গেছে, তার মানে কি এখানে ওজনটা বেড়ে গেছে। So it is also necessary to have a numerical value that present the mass variation. অবশ্যই একটা নিউমেরিক ভ্যালুতে আমাদের প্রকাশ করতে হবে, সংখ্যায় প্রকাশ করতে হবে। সেজন্য আমাদের দুটো অপশন রয়েছে, ইরেগুলারিটি পার্সেন্টেজ এবং সিভি পার্সেন্টেজ। এই দুটো দিয়ে আমরা সহজেই ইভেননেস বা ইরেগুলারিটিকে মেজার করতে পারি। নাও আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, সো ইরেগুলারিটি বা আনইভেননেস বলতে যেটা বোঝাচ্ছে যে অর্থাৎ ফাইবার প্রপার্টিস এর কোনো প্রপার্টিস যদি রেগুলার না হয় তখনই সেটা কি ইরেগুলারিটি বা আনইভেননেস বলছি। ইন কেস অফ মাসের ক্ষেত্রে যখন লেন্থ ওয়াইজ ভেরিয়েশনটা হবে তখন সেটাকে আমরা আনইভেননেস বা ইরেগুলারিটি বলছি। ওকে, নেক্সট। তো ইরেগুলারিটি বা আনইভেননেস কিসের জন্য, কি জন্য হবে, তো কিভাবে রিকগনাইজ করা যাবে সেগুলো একটু যদি আমরা দেখি, সেগুলো হচ্ছে যে তোমরা নিচে লক্ষ্য করো সবাই, দেখতে পাচ্ছ, দেখা হচ্ছে ভেরিয়েশন ইন লিনিয়ার ডেনসিটি ক্ষেত্রে হতে পারে, ভেরিয়েশন ইন থিকনেস এর ক্ষেত্রে হতে পারে, ভেরিয়েশন ইন টুইস্ট এর ক্ষেত্রে হতে পারে, ভেরিয়েশন ইন স্ট্রেংথ এর ক্ষেত্রে হতে পারে, ভেরিয়েশন ইন কালারের ক্ষেত্রে হতে পারে, অলমোস্ট আরো অন্য কোনো যদি প্রপার্টিস থাকে সেক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ অল টাইপস অফ ভেরিয়েশন ইজ নন এজ দ্য ইরেগুলারিটি অর আনইভেননেস। ওকে, এই ভেরিয়েশন গুলো হতে পারে। ঠিক তেমনই একটা ভেরিয়েশনের নাম আমরা দিচ্ছি ইমপারফেকশন। ইমপারফেকশনটা কি? দেখো, থিন প্লেস, কোন একটা ইয়ানের ভিতরে যদি চিকন জায়গা থাকে থিন প্লেস, একই সাথে যদি মোটা জায়গা থাকে থিক প্লেস, এবং ছোট ছোট ফাইবার গুলো থাকে, যেটা থিন প্লেস, থিক প্লেস এবং একই সাথে ছোট ছোট ফাইবার গুলো রয়েছে, এই তিনটা সমস্যাকে একত্রিত ভাবে আমরা বলছি ইমপারফেকশন। কি বলা হচ্ছে যে yarn spun from the staple fiber containing imperfection, they are also referred frequently occurring of the yarn faults. They can be subdivided into three groups. These three groups: thin place, thick place and naps. So these reasons of these different types of faults are due to the raw material improper processing, reliable analysis etc. যে কোনো কারণেই হতে পারে। তো আমরা যদি দেখি যে স্ট্যান্ডার্ড সেন্সিটিভ লেভেল
আমরা যদি বলি যে থিন প্লেস সাধারণত -50% একটা আইডিয়াল ইয়ার্ন যদি ধরি, -50% থিক প্লেস +50% এবং নেপসকে আমরা আপ টু 100% বলছি। তো এই পুরোটাকেই একটা শব্দে আমরা একটা ফলসে রূপান্তর করছি, একটা নাম দিয়েছি, সেটার নাম হলো ইমপারফেকশন। সো এটা কি জন্য হয়ে থাকে? সাধারণত প্রসেসিং এর কারণে, র মেটেরিয়ালস এর কারণে হয়ে থাকে। ওকে, সো হোপফুলি দিস ইমপারফেকশন ক্লিয়ার। তো এটা আহ, এরপরে চলে আসবো যেটা, সেটা নেপসে থিক প্লেস থিন প্লেস যদি আমরা বলি যে যখন মোটা হবে তখন থিক প্লেস থিন প্লেস, তো নেপসের ক্ষেত্রে একটু আলোচনা করবো যে নেপসটা কি। যে নেপস ক্যান ইনফ্লুয়েন্স দ্য অ্যাপিয়ারেন্স অফ ওভেন অর নিটেড ফেব্রিক্স কোয়াইট কনসিডারেবলি, অ্যান্ড ফার্দারমোর নেপস অফ এ সার্টেন সাইজ ক্যান লিড দ্য প্রসেসিং ডিফিকাল্টিস পার্টিকুলারলি ইন দ্য নিটিং মেশিন। এই যে নেপস গুলো, এগুলো কি নিটিং মেশিনে যখন নিডলের ভিতর দিয়ে যাবে তখন কি আলটিমেট কি নিডলটাকে ব্লক করে দিবে। Therefore, the avoidance of the naps and production of the spun yarn is a fundamental technology. দেখো আমাদের একটা ফেব্রিকের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, প্রজেক্টিং ফাইবার ওঠে, এটা তো পরের কথা, প্রথমে তো সে নিডেলি ব্লক করে দিবে। সো এই যে ফাইবার ইয়ার্নের ভিতরে যে এক্সট্রা ফাইবার গুলি, সেটাকে আমরা নেপস বলতেছি। তো নেপস দুই প্রকার হতে পারে, সরি নেপসকে আমরা দুই প্রকার তো হতেই পারে। তার আগে যদি দেখি যে দুই ক্যাটাগরিজে ভাগ করা যায়, সেই দুই ক্যাটাগরিজ গুলো কি কি? প্রথমত র মেটেরিয়াল নেপস, আরেকটা হচ্ছে প্রসেসিং নেপস। র মেটেরিয়াল নেপসটা কি? যেটা র মেটেরিয়ালের কারণে হয়ে থাকে। প্রসেসিং নেপসটা কি? প্রসেসিং এর কারণে হয়ে থাকে, সেটাকে আমরা প্রসেসিং নেপস বলছি। পরের স্লাইডে যদি আমরা একটু তাকাই বা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে দ্য র মেটেরিয়াল নেপস, দেখো যখন কোনো ফাইবারের ভিতরে শর্ট ফাইবারের পরিমাণ বেড়ে যাবে, তখন আমরা সেটাকে র মেটেরিয়াল নেপস বলছি। বিশেষ করে যেমন আমরা যদি এরকমটা দেখি যে কোন একটা ফাইবারের স্ট্যাপল ফাইবার, লং স্ট্যাপল, শর্ট স্ট্যাপল আমরা পড়েছি, তো সেই লং স্ট্যাপল, শর্ট স্ট্যাপল ফাইবারের ভিতরে মনে করো আহ, ছোট ছোট ফাইবারের পরিমাণ বেশি আছে, সেই ক্ষেত্রে কি আমাদের নেপসটা বেড়ে যাবে। তো এই ফাইবার অর্থাৎ ইনহেরেন্ট প্রপার্টিস এর কারণে যে সমস্যাটা হয়, তখন সেটাকে আমরা বলতেছি উম, যে র মেটেরিয়াল নেপস। এবং প্রসেসিং নেপসটা কোনটা? যেটা মনে করো যে প্রসেস করতে গিয়ে এই ধরনের ফাইবার ড্যামেজ হয়েছে, সেটাকে আমরা প্রসেসিং নেপস বলতেছি। সিম্পলি যদি আমরা বলি প্রসেসিং নেপসটা, যে মনে করো একটা ইয়েকে যদি তুমি ইয়ে করো, যেমন আমরা কিসের উদাহরণ দিব, যদি একটা বাঁশের কঞ্চিকে হাতুড়ি দিয়ে আঘাত করো, তাহলে সেখানে কি ইয়ে হয়ে যাবে, ফেটে যাবে, বা একটু ফাইবারাস হয়ে যাবে, বা এবড়ো থেবড়ো হয়ে যাবে। সো সেম, যখন আমরা প্রসেসিং যাব, প্রসেসিং কার্ডিং এ যদি বেশি সমস্যা হয়, কার্ডিং এর ক্ষেত্রে সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে। কার্ডিং এ আমাদের কি এরকম মেকানিক্যাল অ্যাকশনের কারণে ফাইবার গুলো ছিঁড়ে যেতে পারে, শর্ট ফাইবার রূপান্তরিত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রসেসিং নেপসটা সৃষ্টি হয়। ওকে, সো এই হলো নেপস দুই প্রকার, বা যে প্রসেস যে কারণে হয়ে থাকে। এখন আমাদের একটু জানা দরকার এমপ্লিটিউড এবং স্যার ওয়েভলেন্থ। হুম, বলতে পারো। স্যার, এই দুই প্রকার স্যার আরেকবার একটু রিপিট করেন প্লিজ। নেপসটা হচ্ছে দুই প্রকার, আমি পরে আবার রিপিট করব, সমস্যা নেই। সে একটা হচ্ছে যে র মেটেরিয়াল নেপস, অর্থাৎ তুলা, ছোট ছোট তুলার কারণে যে নেপসটা, বড় তুলা ছোট তুলা এখানে মিক্স হওয়ার কারণে যে সমস্যাটা, যখন ছোট ছোট ফাইবার গুলো ইয়ানে দেখা যায়, সেটা হচ্ছে র মেটেরিয়াল নেপস। আরেকটা হচ্ছে যে প্রসেসিং নেপস, কারণ হচ্ছে যে যখন আমরা প্রসেস করব, প্রসেসের কারণে যখন ফাইবার গুলো ছিঁড়ে যাবে, ব্রেক হবে, তখন এই প্রসেসিং এর কারণে যে নেপস গুলো সৃষ্টি হবে, সেটাকে আমরা বলতেছি প্রসেসিং নেপস। ওকে, এরপরে যদি আমরা চলে আসি অ্যামপ্লিচিউড এবং ওয়েভলেন্থ, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা ওয়েভ উঠছে নামছে, উঠছে নামছে। আমরা একটা কমপ্লিট ওয়েভ কোনটাকে বলবো, যে একবারে উঠা থেকে নামা পর্যন্ত, সেটাকে আমরা কমপ্লিট লেন্থ বলছি। সো আমরা একটু এখানে দেখি যে ওয়েভ লেন্থের অ্যামপ্লিচিউডের ক্ষেত্রে আমাদের জানতে হবে যেগুলো, সেগুলো পিরিয়ডিক ভেরিয়েশনের জন্য আমাদের দরকার। প্রথমত এম ইজিক্যাল টু মিন চার্ট ওয়েট। এম কোনটা? যে এটা যদি আমরা একটা ওয়েভের মাঝখান বরাবর একটা গড় টানি, তাহলে যেটা হবে সেটাকে আমরা মিন বা মিন বলছি, গড় বলছি। হ্যাঁ, অ্যামপ্লিচিউড অফ এ ওয়েভ ভেরিয়েশন এ, এটা হচ্ছে যে মিন থেকে কত বেশি এবং কত কম। কত বেশিটাকে আমরা বলতেছি, অথবা কত কমের দিকে, সেটাকে আমরা বলতেছি মিন থেকে কত দূরত্ব বা কত ডেভিয়েশন আছে, সেটাকে অ্যামপ্লিচিউড বলছি। এবং ওয়েভলেন্থের পিরিয়ডিক ভেরিয়েশন বি, অর্থাৎ একটা ফুল কতক্ষণ পর পর, এই যে কতক্ষণ পর পর এই ওয়েভটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা একটা ফুল ওয়েভলেন্থ বা পিরিয়ডিক ভেরিয়েশন বলছি। বিষয়টা কিরকম, মনে করো আহ, একজনের কি হচ্ছে, জ্বর আসছে, অর্থাৎ এক সপ্তাহ পর পর জ্বর আসছে, এক সপ্তাহ পর পর জ্বর আসছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার জ্বর আসার পরিমাণটা কি একটা পিরিয়ডিক্যালি চলছে, একটা নিউমেরিক এক্সপ্রেশনে চলছে। হুম, ওকে, আমরা নেক্সট স্লাইডে যদি চলে যাই, তাহলে একটু দেখবো যে পিরিয়ডিক ভেরিয়েশনটা কি।
এবং যে বললাম যে একটু আগে যে অল ট্রেসেস যখন পিরিয়ডিক্যালি আমরা কোনো সমস্যার সৃষ্টি হবে, যেমন একটা ইয়ানের ভিতরে নেপস দেখা দিছে বা একটা ইয়ানের ভিতরে থিক প্লেস বা ইমপারফেকশন দেখা দিছে, বা এটা একটা ইয়ান এখানে মনে কোনটা দেখা দিছে, এখানে 1 মিটার পর পর 1 মিটার পর পর 1 মিটার পর পর, এটাকে আমরা পিরিয়ডিক ভেরিয়েশন বলছি। আরেকটা ভেরিয়েশন আছে র্যান্ডম ভেরিয়েশন, মানে হচ্ছে কি সেটার কোনো নির্দিষ্ট নাই, এখানে একটা নেপস এখানে একটা নেপস এখানে একটা নেপস, বা এখানে একটা ফল থিক প্লেস এখানে থিন প্লেস। অর্থাৎ এই যে সমস্যাটা হবে এটার কোনো রেগুলারিটিস নাই, সেটাকে ইরেগুলার বা ইরেগুলার ভেরিয়েশন বলছি। কিন্তু যখন একটা পিরিয়ডিক্যালি মেনটেন করে সমস্যাটা সৃষ্টি হবে তখন সেটাকে আমরা বলতেছি পিরিয়ডিক ভেরিয়েশন। মনে করো একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি 10টা টি শার্ট তৈরি করতেছে, প্রতি 10টার 10 নাম্বারটাতে গিয়ে তার একটা করে সুতা খুলে যাচ্ছে, তখন সেটা সমস্যাটাকে আমরা পিরিয়ডিক ভেরিয়েশনে রূপান্তর করবো বা পিরিয়ডিক ভেরিয়েশন বলবো। তো পিরিয়ডিক ভেরিয়েশনকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত শর্ট টার্ম ভেরিয়েশন, লং টার্ম ভেরিয়েশন, আবার একটা হচ্ছে মিড টার্ম ভেরিয়েশন। দেখো, যেহেতু একটা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে শর্ট টার্ম ভেরিয়েশনটা কি, যে ঘন ঘন হচ্ছে প্রবলেমটা, সেটা ঘন ঘন হচ্ছে, সেটাকে আমরা শর্ট টার্ম ভেরিয়েশন বলছি। মিডিয়াম টার্ম এবং লং টার্ম শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যে 1 to 10 টাইমস অফ দ্য ফাইবার লেন্থ, যখন একটা ফাইবার লেন্থে 1 to 10 টাইমস এর ভিতরে সেই সমস্যাটা সৃষ্টি হবে তখন সেটাকে আমরা শর্ট টার্ম ভেরিয়েশন বলছি। মিডিয়াম টার্ম 10 to 100 টাইমস এর ভিতরে যখন সেই প্রবলেমটা বারবার ফিরে আসবে তখন সেটাকে আমরা মিডিয়াম টার্মস ভেরিয়েশন বলছি। লং টার্ম ভেরিয়েশন কোনটা, 100 to 1000 টাইম যখন ফাইবারের লেন্থটা মধ্যে সমস্যাটা সৃষ্টি হবে তখন সেটাকে আমরা লং টার্ম ভেরিয়েশন বলছি। সো দিস ইজ দ্য শর্ট টার্ম, লং টার্ম এন্ড মিডিয়াম টার্ম ভেরিয়েশন। এরপরে যদি কজেস অফ ইরেগুলারিটি যদি সম্পর্কে আমরা একটু কথা বলি, যে কি কি কারণে হয়, একটু আগেই বললাম যে নেপ সেটাও একটা ইরেগুলারিটি। কি কি কারণে হচ্ছে, যে প্রসেস অফ দ্য র মেটেরিয়াল, কিভাবে র মেটেরিয়ালটা প্রসেস করা হচ্ছে এটা বড় একটা কারণ, কোন মেশিনারিজে করা হচ্ছে। তারপর দ্বিতীয়টা হচ্ছে ইনহেরেন্ট শর্টকামিংস অফ দ্য ইয়ার্ন মেকিং দ্য প্রিপারেটরি মেশিনারিজ, অর্থাৎ নিজস্ব অর্থাৎ বংশগতভাবে, যেমন তুলার সমস্যা থাকতে পারে শর্ট ফাইবার, অর্থাৎ বংশগতভাবে ইনহেরেন্টলি কোনো সমস্যা আছে কিনা সেটা। মেকানিক্যালি ডিফেক্টেড মেশিনারিজ, যদি মেকানিক্যালি ডিফেক্টেড মেশিনারিজ হয়। এক্সটার্নাল কজেস ডিউ টু দ্য ওয়ার্কিং কন্ডিশন এন্ড ইনসাফিসিয়েন্ট অপারেশন, মনে করে এক্সটার্নাল কারণে হতে পারে, চলতে চলতে বন্ধ হয়ে গেল, যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটা ব্যাহত হলো, এই কারণেও ইরেগুলারিটি গুলো হতে পারে। এখন হলো বুঝলাম যে ইরেগুলারিটি কি, যে কোনো একটা রেগুলার যে সমস্ত বিষয়গুলি থাকার কথা ছিল ফাইবারের ইয়ানের, সেগুলো যখন ইরেগুলার হয়ে যায় তখন সেটাকে ইরেগুলার বলছি, অথবা ইভেন যখন থাকার কথা যখন ইভেন থাকছে না তখন সেটাকে আনইভেননেস বলছি। তাহলে এখন এটাকে আমাদের কি করতে হবে, মেজার করতে হবে। তাহলে মেজার করার জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে, স্পেসিফিক প্রসিডিউর। সেই প্রসিডিউর গুলি কি, প্রথমত আমরা যদি বলি ভিজুয়াল মেথড, তারপরে যদি আমরা বলি যে কাটিং এন্ড ওয়েটিং মেথড। তো আমরা যদি একটু ভিজুয়াল মেথড নিয়ে আলোচনা করি, ভিজুয়াল মেথডের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি, দেখো যে ব্ল্যাকবোর্ড, ড্রামস, ফটোগ্রাফিক ডিভাইস, প্রজেকশন, প্যাটার্নিং, ডিরেক্টর, ল্যাব মিটারস এক্সেট্রা ইউজ করে আমরা ভিজুয়ালি সমস্যাগুলো সমাধান করতে পারি। এখন কিভাবে সমাধান করতে পারি, দেখো, তোমাকে যদি একটা ইয়ার্ন দেওয়া হয় এবং সেটাকে অবজার্ভ করতে বলা হয়, তাহলে তুমি সেটাকে বলে দিবা যে এখানে এই সমস্যা, এখানে এই সমস্যা, এখানে এই সমস্যা, কিন্তু একটা ইয়ার্ন তো আর হবে না। তো সেজন্য আমরা যেটা ইউজ করে থাকি, যে একটা ব্ল্যাকবোর্ড বা প্যাটার্ন বোর্ড ইউজ করে থাকি, সেখানে কি করা হয়, ইয়ার্ন গুলোকে এভাবে সাজানো হয় একটা নির্দিষ্ট রেগুলারিটি মেনটেন করে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য মেনটেন করে, স্পেস মেনটেন করে। তো এরকম ভাবে সাজানো হবে সবগুলা ইয়ার্নকে। সাজানো হলে মনে করো এখানে এখানে সমস্যা, তাহলে এখন আমি দেখব যে এই যে পুরো বোর্ডের ভিতরে স্যাম লেন্থের ভিতরে ইয়ানের সমস্যাগুলো কোথায়। যদি সমস্যাগুলো সবগুলোর মিডিলে হয় সেগুলো মিডিলে হতে পারে, অথবা সমস্যাগুলো বাইরে নিচে উপরে সবখানে হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। তো সেটা থেকে আমরা বুঝবো যে ইরেগুলারিটি কত পার্সেন্ট বা কিরকম, এটা কি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না, এটসেট্রা। এরপরে রয়েছে কাটিং এন্ড ওয়েটিং মেথড। দেখো, কাটিং এবং ওয়েটিং মেথডের ভিতরে কি ল্যাব স্কেলস রয়েছে, ল্যাব মিটারস রয়েছে, সালাইভার টেস্টার রয়েছে, হ্যাং ওয়ার্পিং, কাউন্ট ভেরিয়েশন, শর্ট কাউন্ট এক্সেট্রা। দেখো, বাংলা কথায় যদি আমরা বলি কাটিং, কাটবো এবং ওজন নিব, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা তাহলে কি কাটবো, আমরা মনে করো প্রত্যেকটা ইয়ার্ন একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে নিব। মনে করো প্রত্যেকটা ইয়ার্ন 10 সেন্টিমিটার করে কেটে নিলাম। তাহলে এই 10 সেন্টিমিটার সবগুলোর সাইজ সমান 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার কি করছি, কেটে নেওয়ার পর ওজন করতেছি প্রত্যেকটা ইয়ার্ন। তো 10 সেন্টিমিটার যেহেতু তাদের দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটা ইয়ানের ওজন সমান হওয়ার কথা ছিল, কিন্তু ওজন কি সমান হবে না, তখন কি একটু ভেরিয়েশন হবে, হয়তো কোনোটা 5.1, কোনোটা 5.2, অথবা কোনোটা 4.2। তো এইভাবে তখন ডাটাগুলোকে আমরা একটা চার্টে
লিপিবদ্ধ করব যে চার্টে, তখন আমরা দেখব যে আসলে প্রবলেমটা কত, কোনটার ওজন কতটুকু। অর্থাৎ যদি সবগুলোর ফাইবারের সেম হয় তাহলে কি 5 এর মতো কাছাকাছি থাকবে, তার মানে কি এখানে ভেরিয়েশন বেশি নাই। হ্যাঁ, যদি রেজাল্ট আমরা গড় ভ্যালু 5 পাই তাহলে এখানে ভেরিয়েশন নাই, যদি না পাই তাহলে ভেরিয়েশন আছে। তো এই কাটিং এবং ওয়েটিং মেথডের মাধ্যমে এভাবেও কিন্তু আমরা আমাদের ইরেগুলারিটা মেজার করতে পারি। ওকে, তারপরে রয়েছে আমাদের কি মেথড, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েশন ইন থিকনেস আন্ডার কম্প্রেশন, অর্থাৎ কম্প্রেশনের মাধ্যমে থিকনেস মেজারের মাধ্যমে কিন্তু আমরা ভেরিয়েশনটা করতে পারি। সেটা হচ্ছে যে ওইরা রোভিং লেভেলনেস টেস্টার এবং লিন্ড্রা রোলার ইয়ান ডায়ামিটার টেস্টার। সেটা কি, উইনরা হচ্ছে যে উল ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশনের একটা মেশিন এবং লিল্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশনের একটা মেশিন। এ দুটো কিভাবে কাজ করবে, যে রোভিং টেস্টার এটা কিভাবে কাজ করবে, যে বিষয়টা হচ্ছে যে আহ, আমরা এরকম একটা প্লেন সারফেস, তো এই প্লেন সারফেসের এখানে আমরা সবাই বোধহয় বাসায় দেখেছি, ঢেকি দেখেছি, তো এরকম একটা বাট থাকে, একটা উপরে সাবস্টেন্সটার এরকম একটা বাট থাকে এবং এটা একটা সিগনালে রূপান্তরিত হয়ে একটা মনিটরে চলে যায়। ওকে, এখন আমি যে স্যাম্পলটা ইয়ানটাকে এদিক দিয়ে পাস করব, যখন এটা এর ভিতর দিয়ে পাস হবে, যখন স্যাম দৈর্ঘ্যের হবে তখন সেটা কি একটা নির্দিষ্ট উচ্চতায় শুধু উঠবে। কিন্তু যখনই মনে করো এখানে একটা মোটা জায়গা আসলো, এটা যখন এখানে আসবে তখন এটা কি হবে, উপরের দিকে একটু উঠে যাবে, তখন এখানে একটা সিগন্যাল পাবো। আবার যখন এই জায়গাটা চলে যাবে তখন এখানে আবার প্লেন জায়গা আসবে, সেটা আবার নিচে যাবে, আবার মোটা জায়গা আসবে, আবার উপরে উঠবে। তো এভাবে উঠানামা উঠানামা, ওই যে ঢেকের মতো, এখানে যখনই থিক প্লাস থিন প্লাস আসবে, কি আমার এই নবটার উঠানামা হবে, তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে আমার রেগুলারিটি এটা কিরকম, এটা কি সবগুলো ইয়ান সমান নাকি সবগুলো ইয়ানের সমস্যা রয়েছে। তো এটা সাধারণত রোভিং টেস্টের ক্ষেত্রে ইউজ করা হয়, যেহেতু কম থিকনেসের ব্যাপার। হ্যাঁ, ইয়ানের ক্ষেত্রে থিকনেস যেহেতু খুবই কম, সেক্ষেত্রে ইয়ানের ক্ষেত্রে ততটা করা হয় না, রোভিং এর ক্ষেত্রে করা হয়। ওকে, আরেকটা রয়েছে যে কি, রোলার ডায়ামিটার। মনে করো এরকম অনেকগুলো রোলার রয়েছে, 1, 3, 4, 5, আমার আঁকানোটা ঠিক হচ্ছে না, এবং এখানে একটা ক্যাপ রয়েছে যেটার মাধ্যমে সেন্সেশনটা যায়। ওকে, তো একটা ইয়ার্নকে তুমি এদিক দিয়ে পাস করেছো এইভাবে রোলারের ভিতর দিয়ে প্রেসারে, তো আলটিমেট কি হচ্ছে, এই ইয়ার্নটা যাচ্ছে, এইটা উঠানামা করে। তো ইয়ার্নে যদি এরকম থিক প্লেস থাকে, এরকম থিন প্লেস থাকে, তাহলে এটা যখন এখানে যাবে তখন এটা কি উপরে উঠবে, এটা উঠানামা করবে। উঠানামা করলে কি এ সিগন্যাল দিবে, একটা ডাটা দিবে। সেই ডাটাটা আমরা ইন্টারপ্রিট করে বুঝতে পারবো যে এখানে যদি সমান থাকে সবগুলো ইয়ান তাহলে কি এই ডাটাটা সমান হবে, আর যদি ভেরিয়েশন হয় তাহলে এখানেও ভেরিয়েশন হবে। তো এই ছিল আমাদের যে দুটো মেশিন। তারপরে যদি আমরা বলি যে ইলেকট্রিক ক্যাপাসিটেন্স টেস্টার, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ইলেকট্রিক ক্যাপাসিটেন্স টেস্টারটা হচ্ছে এরকম দুটো ক্যাপাসিটর থাকে, সেই ক্যাপাসিটরে যখন এখানে বিদ্যুৎ দেওয়া হয় একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। তো এর ভিতর দিয়ে যখন ফাইবারটাকে পাস করা হয়, ফাইবারের ওজনের কারণে কি হবে, এই ক্যাপাসিটেন্স বা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা ডিফ্লেক্ট হবে এবং সে একটা সিগন্যাল প্রেরণ করবে, এবং সেখান থেকে আমরা জানতে পারবো। উস্টার টেস্টার একই মেথডে কাজ করে। এছাড়াও রয়েছে ফটো ইলেকট্রিক টেস্টার এবং লিন্ডার টেস্টার। ফটো ইলেকট্রিক টেস্টার কি হয়, যে একটা ইয়ানকে কি করা হয়, এদিক দিয়ে আলো আসতেছে নিচ দিয়ে, মনে করো এদিক দিয়ে ইয়ানটাকে পাস করা হয়। তো আলোর ফলে এখানে আলোটা একটা ফটো ইলেকট্রিক ডায়োডে গিয়ে পড়তেছে। তো আমি যদি এদিক দিয়ে যাই তাহলে তো আমার ছায়াটাও যাবে, যখন ইয়ানটা যাবে তখন ইয়ানের ছায়াটা এদিক দিয়ে পড়তেছে, এবং সেই জায়গাগুলো দিয়ে আলো এখানে যেতে পারছে না, এবং এই ফটো ইলেকট্রিক ডায়োডটা কি করতেছে, সেই সিগন্যালটাকে রূপান্তরিত করছে। সো যখন ইয়ানটা মোটা যাচ্ছে তখন কম আলো যাচ্ছে, আবার কখন চিকন যাচ্ছে তখন বেশি আলো যাচ্ছে, গিয়ে এই ফটো ইলেকট্রিক ডায়োডে পড়তেছে, তখন এটা সিগন্যালে রূপান্তর করছে। এছাড়াও এয়ারফ্লো মেথড, মার্কারি মেথড রয়েছে। এয়ারফ্লো মেথডটা হচ্ছে যে মনে করো যত ইয়ান মোটা হবে তত আলো বাতাস কম যাবে, আবার যত ইয়ান চিকন হবে তত বাতাস বেশি যাবে। এই পদ্ধতির উপর বেস করে আমাদের এই কয়েকটা মেথড রয়েছে যে নির্ণয় করার জন্য ইয়ান ইরেগুলারিটি। ওকে, তাহলে এখন একটু ডিটেলসে আসি, বিস্তারিত আসি, যে যে কথাগুলি বললাম, যে ভিজুয়াল মেথডের ক্ষেত্রে আমরা যদি একটু দেখে থাকি, দেখো যে ভিজুয়াল মেথডের ক্ষেত্রে কি করা হচ্ছে, এই যে একটা ইয়ান ববিন রয়েছে, এটা মেশিন, এই যে বোর্ড, এই বোর্ডে মেশিনের সাহায্যে, আমরা হাত দিয়ে করলে তো আর ইভেন হবে না, সমান হবে না, সুতাগুলোকে পেঁচানো হচ্ছে, তাহলে একটা এটা নির্দিষ্ট দৈর্ঘ্যের রয়েছে।
ওকে, পেঁচানোর পর সেটাকে একটা ভিজুয়াল বোর্ডে অর্থাৎ লাইট বক্সে নিয়ে যাওয়া হচ্ছে। লাইট বক্সে নিয়ে গিয়ে আমরা দেখতেছি যে কিরকম এখানে একটা স্ট্যান্ডার্ড মেথড রয়েছে, স্ট্যান্ডার্ড বোর্ড রয়েছে, যে দেখো যেমন আমরা পিলিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি যে পিলিং এর স্ট্যান্ডার্ড গুলো যেরকম ঠিক সেরকম আমাদের স্ট্যান্ডার্ড রয়েছে, যে কোনটা অ্যাকসেপ্টেবল, এ বি সি ডি, এটার গ্রেড কি, এ হলে খুবই ভালো, মানে এরকম নাই দেখা যাচ্ছে না কোনো ফলস, বি হলে সবার শেষেরটা দেখো যে অনেকগুলো ফলস দেখা যাচ্ছে। অর্থাৎ ভিজুয়ালি একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ইয়ানগুলোকে সাজানোর পর সেই নির্দিষ্ট দৈর্ঘ্যে আমরা দেখব যে কোথায় কোথায় সমস্যাগুলো এবং সেটার পরিমাণ কতটুকু সেটা ভিজুয়ালি আমরা অ্যাক্সেস করব এবং গ্রেডিং করব আমাদের একটা স্ট্যান্ডার্ড ধরে, যে এরকম করে ইয়ানগুলো কি করব প্রত্যেকটাই এটার উপর সাজাবো, হ্যাঁ, মেকানিক্যালি সাজাবো যেন নির্দিষ্ট দৈর্ঘ্যের দূরত্ব বোঝায় ঠিক থাকে। তারপর আমরা দেখবো যে ফলস গুলি কিরকম, ফলস গুলি কোথায় কোথায় আছে এবং সেটার সাথে এই যে স্কেলটা রয়েছে এটার গ্রেডিং এর সাথে মিলিয়ে আমরা সেটাকে গ্রেডিং করব। এটা ছিল সেই ভিজুয়াল মেথড। ওকে, নেক্সট কাটিং এন্ড ওয়েটিং মেথডের কথা যদি আসি, যে যে কথাগুলো তোমাকে বললাম প্রথমেই, যে কাটিং এবং ওয়েটিং মেথডের ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, যে একটা নির্দিষ্ট লেন্থে কাটতে হবে, নির্দিষ্ট লেন্থে কাটার পর ওজন করতে হবে, ওজন করার পর সেটাকে গ্রাফ বা প্লট করতে হবে যে ওজনগুলো কিরকম প্রত্যেকটা ইয়ানের। তো এই কাটিং এর লেন্থ গুলো ঠিক রাখার জন্য আমরা একটা বুদ্ধির অবলম্বন করি, সেই বুদ্ধিটা হচ্ছে যে একটা গ্রুপড পাইপ থাকে বা নাট থাকে, সেখানে এখানে খাঁজ কাটা। তো এখন কি করা হয়, সেই নাটটার উপরে সবগুলো ইয়ানগুলো পেঁচানো হয়। ওকে, পেঁচানোর পর এই যে গ্রুপটা আছে খাঁজ কাটা, এদিক দিয়ে একটা রেজার দিয়ে কেটে দেওয়া হয়। কেটে দিলে কি হবে, তাহলে সবগুলো ইয়ানের দৈর্ঘ্য সমান হয়ে গেল। এখানে 2.5 সেন্টিমিটার হয়, তুমি কমও নিতে পারো বেশি নিতে পারো। তারপর এই যে প্রত্যেকটা ইয়ান 2.5 সেন্টিমিটার করে কাটা হলো, এই প্রত্যেকটা ইয়ানকে কি করা হয়, ইলেকট্রিক ব্যালেন্সে ওজন করা হয় সূক্ষ্মভাবে। ওজন করে কি করা হয়, যেহেতু ওজনের ব্যাপার সেহেতু বেশি নিতে হবে, বড় নিলে ওজনটা ঠিক আসবে, আমাদের ব্যালেন্সের উপর ডিপেন্ড করে যে কোন ব্যালেন্সে মাপছি। তারপর সেই ওজনটাকে কি করছি, মনে করো এটা 5, এটা 5, এইরকম এটা 5, এটা 5.2, এটা 5.1, এরকম করে কি আমরা প্লট করতেছি। তারপর দেখতেছি যে আমার ইয়ানটার ভিতরে থিকনেস ইভেননেস কিরকম, সেটা অর্থাৎ ভরের যে পরিবর্তনটা সেটা কিরকম। যদি সবগুলো ডাটাই এরকম হইতো, একই লাইনে হইতো, তার মানে কি আমার ইয়ানটা একবারে মাছ মোর ইভেন। কিন্তু যখন এরকম তার মানে ভালো না, আবার যদি এরকম হইতো, এরকম হইতো, এখানে এখানে পড়তো, তার মানে কি আমার ইয়ানটা আরো বেশি খারাপ। এটা হচ্ছে অর্থাৎ ওজনের উপর, ওজন ভেরিয়েশনের উপর বেস করে কাটিং এন্ড ওয়েটিং মেথড। এরপর যদি নেক্সট স্লাইডে আমরা দেখি যে উস্টার ইভেননেস টেস্টার, এটা মাস সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো উস্টার ইভেননেস টেস্টার সাধারণত যে মেথডটা বললাম একটু আগে তোমাদেরকে, যে ক্যাপাসিটেন্স মেথড ইউজ করে কাজ করে। তো সেই ক্যাপাসিটেন্স মেথডটা কি ধরনের, যে this instrument used for measuring the evenness of the fiber assembly as a saliva rubbing and ion based capacitance method. A high frequency electric field is generated in the sensor slot between a pair of capacitor plates, and from the length width of the fiber assembly between the capacitor plate charge and electrical signal is altered output signal and sensor change accordingly, and this change capacitance based on, অর্থাৎ এই সেন্সরে চেঞ্জ হবে, সেই চেঞ্জ গুলো কিসের উপর হবে, যে মাস ভেরিয়েশন, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এন্ড দ্য ময়েশ্চার অফ দ্য ফাইবার। সো আমরা যদি পরের স্লাইডে দেখি যে কিভাবে কাজ করছে, সেটা আমরা একটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে আমার সেই ক্যাপাসিটেন্স মেথডটা কিভাবে কাজ করছে সেটা বোঝানোর জন্য, যে এখানে দুটো ক্যাপাসিটর থাকে, এই যে দুটো ক্যাপাসিটর থাকে, সেই ক্যাপাসিটরকে ধরে রাখার জন্য দুটো সিরামিক প্লেট থাকে, ডান, যেমন বিদ্যুতের ইয়ের মতো সিরামিক প্লেট থাকে। এখন এখানে যখন ইলেকট্রিসিটি দেব ক্যাপাসিটরের ভিতরে, এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে। ওকে, এখন আমরা জানি যে আমাদের টেক্সটাইল সাবস্টেন্স ম্যাটেরিয়াল কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। অতএব তো এই সাবস্টেন্সটা যখন এর ভিতর দিয়ে যাবে তখন কি হচ্ছে, এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিফ্লেকশন হচ্ছে। তো কি জন্য ডিফ্লেকশন হচ্ছে, ক্যাপাসিটেন্সটা ডিফ্লেকশন হচ্ছে কারণ এটা করছে না এই ফিল্ডের। তো এখন যখন এটার ভিতর দিয়ে মোটা বা চিকন যাবে, তখন কি আমার ইলেকট্রিক ফিল্ডের ডিফ্লেকশনটা ক্যাপাসিটেন্সের ডিফ্লেকশনটা সেরকম হবে এবং সে সেরকম সিগন্যাল দিবে এখানে, এন্ড সেটাকে আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। সেটা যদি রেগুলার যায় তাহলে সেটা রেগুলার হবে, সেটা যদি মোটা চিকন বেশি হয় তাহলে সেটা মোটা চিকন বেশি হবে। সো বলা হচ্ছে যে when the circuit switch on an electrical field is created between two sensors, হ্যাঁ, এবং এর ভিতর দিয়ে যখনই যাবে তখন সেই ইলেকট্রিক ফিল্ডটাকে কি ডিফ্লেক্ট করবে এবং সেটা একটা সিগন্যাল দিবে। তো এই যে ক্যাপাসিটেন্স মেথড, এই
মেজারমেন্ট অর্থাৎ এই প্রিন্সিপলের মাধ্যমে কাজ করে স্টার। তো সেটাই ক্যাপাসিটেন্স মেথডের কথা বললাম। আমরা পরের স্লাইডে যদি যাই, যে মেকানিজমটা সম্পর্কে সেটা বললাম সেটাই হবে। তো এখানে সাধারণত ক্যাপাসিটর প্লেট টেস্টেড ইয়ান মাস অ্যাপ্লাইড। সো আমরা একটু যদি দেখি যে কি বলা হচ্ছে এখানে, যে প্রিমিয়ার ইভেন্টনেস টেস্টারের ক্ষেত্রে যেটা শুধু প্রিমিয়ার ইভেন্টনেস নয়, যে টেস্টার্স এন্ড এস্টিমেটেড দ্য আনলেমেন্টস অফ ইয়ান ড্রপিং এন্ড সালাইভার বাই মেজারিং দ্য মাস ভেরিয়েশন অ্যালং উইথ দ্য ইউজিং দ্য ইভেন্চুয়ালি রিনাইন ক্যাপাসিটেন্স প্রিন্সিপল। প্রত্যেকে মাস ভেরিয়েশনটা মেজার করে। সো ইউজিং the measuring device of an electric capacitor tester is parallel to air capacitor, and under certain condition the effect of introducing non-conducting material such as saliva rubbing and space between the plate change the capacity of the capacitor. এই non-conducting material দেওয়ার কারণে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে কি ক্যাপাসিটরসের ক্যাপাসিটেন্সটা ক্যাপাসিটরের, and the change being proportional to the weight of the material, এবং যে চেঞ্জটা হচ্ছে সেটা সরাসরি proportional to the material, যে ওজনের ম্যাটেরিয়ালটা দিচ্ছে আমরা সেটা। So if the material is down through the capacitor and continuously changes, and capacitor will follow the variation in weight per unit length stand and unit length being of the capacitor. So আমরা বুঝতে পারছি যে দিস ক্যাপাসিটর ওজনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এবং সিগন্যাল দিচ্ছে আমাকে, এবং সেই সিগন্যালটা অ্যানালাইসিস করে আমাকে বা সহজেই মেশিন বলে দিতেছে যে আমার ইয়ানটা কতখানি রেগুলার নাকি রেগুলার না। সো অ্যাডভান্টেজ অফ বুস্টার টেস্টার, অ্যাডভান্টেজ গুলো কি কি আমরা যদি একটু নরমালি দেখে থাকি, যে সিভি পার্সেন্টেজ মেজার করা যাবে সরাসরি, ক্যাপাসিটি অফ দ্য ক্যাপাসিটর প্রপোর্শনাল টু দ্য সেটা আমরা জানি, ইনস্ট্রুমেন্ট ময়েশ্চার ইরেগুলারিটি ম্যাটেরিয়াল একসাথে মাপা যাবে, এমডি মিন ডেভিয়েশন সিভি পার্সেন্টেজ মাপা যাবে, ওয়ার্ক স্পিড 100 মিটার পার মিনিট। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে বাই দিস মেশিন ইজ ময়েশ্চার। দেখো যে আমরা জানি ময়েশ্চার হলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, মানে কি পানি হলে বিদ্যুৎ পরিবহন করবে, কিন্তু বিদ্যুৎ পরিবহন করলেই তখন কি ইলেকট্রিক ফিল্ড ডিফ্লেক্ট হয়ে যাবে, উল্টো মান দিবে, আমাদের যে মান পাওয়ার কথা ছিল সেটা পাবো না। সো টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলোকে ভেজানো যাবে না, দে ক্যান নট ডিফেক্ট দ্য থিক প্লেস এন্ড থিন প্লেস। তারা কি শুধু ওজনের উপর বেস করে কাজ করে, যে কতটুকু ম্যাটেরিয়াল আসলো, কোথায় থিক প্লেস আর থিন প্লেস সেটা তারা বলতে পারে না। In this instrument, material up to certain thickness can be tested. মোটামুটি ক্যাপাসিটেন্সের ডিসটেন্স ওর মতো একটা সার্টেন লেভেল পর্যন্ত করা যায়, বেশি মোটা করা যায় না। To keep the certain cross section shape should be separate arrangement in this instrument of the guide or twister। বলা হচ্ছে যে সার্টেন ক্রস সেকশনাল শেপের জন্য যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের সেপারেট ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জ করতে হবে। এগুলো ছিল উস্টারের আমাদের প্রবলেমস। এরপরে আমাদের আরেকটা মেথড রয়েছে, সেটার নাম হচ্ছে অপটিক্যাল মেথড। আমরা অপটিক্যাল মেথডটা একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, সহজ একটা জিনিস। এখানে কি করা হচ্ছে যে অপটিক্যাল মেথড মেজার দ্য ভেরিয়েশন অফ দ্য ডায়ামিটার অফ ইয়ান নট ইট মাস। একটু আগে আমরা কি করলাম, মাস মেজার করলাম, বাট এখানে এটা কি করবে, ডায়ামিটার। কিভাবে কাজ করবে, দ্য ইনস্ট্রুমেন্ট ইনফ্রারেড ট্রান্সমিশন এন্ড টু আইডেন্টিক্যাল রিসিভার। এই যে ইনফ্রারেডটা কি হয়, টু আইডেন্টিক্যাল রিসিভারে যাচ্ছে, হ্যাঁ এটা একটা রিসিভার, এটা একটা রিসিভার, এই যে দুইটা পথের মাধ্যমে যাচ্ছে। দ্য ইয়ান passes at speed through one beams and blocking a portion of light to the measuring receiver। কি করা হচ্ছে, যে ইয়ান passes এই একটার ভিতর দিয়ে পাস হচ্ছে, এবং সেটা কি করছে, বিমের যে আলোটা সেটাকে ব্লক করছে, এন্ড যার কারণে কি এখানে সেই আলোটা পৌঁছাইতে পারছে না। নাও the intensity of the beam is compared with the measured by the reference receiver from the। এখানে এখানে তো সবসময় একই রিসিভ করবে তাই না, এখান থেকে যেটা যাবে সেটাই রিসিভ করবে, কিন্তু এইখানে এই রিসিভার কিন্তু একই রিসিভ করছে না। কারণটা কি, এই যে ফাইবারটার কারণে কি হচ্ছে, ছায়া, তুমি যদি আলোতে দাঁড়াও তোমারও তো ছায়া পড়বে, সেই ছায়ার ভিতর দিয়ে তো আলোটা যেতে পারছে না, তো ফাইবারের কারণে সেই লাইটটা সে অ্যাবজর্ব করছে না, তাহলে সেও একটা সিগন্যাল দিচ্ছে, সেও একটা সিগন্যাল দিচ্ছে। তাহলে এই প্রথমটা কি সিগন্যাল দিবে, যে সিগন্যাল দিবে সেটা ইউনিফর্ম, কারণ এখানে কোনো বাধাগ্রস্ত নাই। এটা কি করছে, যেহেতু ফাইবারটার কম বেশি থাকার কারণে সে সেটার মতো দিচ্ছে। এখন এই ফাইবারটা যদি খুব বেশি থিক থিন থাকে তাহলে এখানে কি ডাটাটা আরো বেশি থিক থিন হবে, আবার এই ডাটাটা যদি ফাইবারটা ইউনিফর্ম থাকে তাহলে সেটাও ইউনিফর্ম হবে। ওকে, সো for contact level of the twist in the yarn, mass of the given in the length and created diameter by, so এটাকে CVD mass is equal to প্রকাশ করা যায়, C is a constant diameter of the yarn। তো এই যে এভাবে এই সিগন্যাল থেকেও কিন্তু আমরা সহজেই অপটিক্যাল মেথডের মাধ্যমেও আমরা আমাদের ইয়ান যে ইরেগুলার নাকি রেগুলার সেটা বের করতে পারি, ইভেন নাকি আনইভেন সেটা বের করতে পারি। ওকে, এখানে দুটো পার্থক্য রয়েছে, ক্যাপটিক্যাল মেথড এবং ক্যাপাসিটেন্স মেথড। খুবই সহজ একটা পার্থক্য, আশা করি পড়ে নিবে তোমরা। যে
ওয়েট পার ল্যান্ড এক্সেট্রা। সো ইট ইজ ভেরি সিম্পল। এটাতে আমরা সময় নষ্ট না করি, এখন আমরা চলে যাব যে হেয়ারিনেস। তো হেয়ারিনেসটা কি বলা হচ্ছে প্রথমত, যে হেয়ারিনেস অর্থাৎ কোন ইয়ানের গায়ে যখন ছোট ছোট প্রজেক্টিং ফাইবার গুলো থাকছে ট্যাপস এর মতোই, সেটাকে আমরা হেয়ারিনেস বলছি আরেক ভাষায়। দেখো তোমরা এখানে যে ইয়ানের একটা ইয়ার্ন তৈরি করার ক্ষেত্রে যত ছোট ছোট ফাইবার রয়েছে, তারপরে এই দুটো ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। আহ, একটু চেষ্টা করি। এটা আণুবীক্ষণিক যন্ত্রের নিচে, সো এই যে প্রজেক্টিং ফাইবার গুলো। সো ইয়ার্ন হেয়ারিনেসটা কি, যে স্পান ইয়ার্নস হুইচ আর স্পান ফ্রম দ্য স্টাপল ফাইবার আর হেয়ারি, বিকজ যে সমস্ত ফাইবার ম্যানমেড ফাইবার, ফিলামেন্ট ফাইবার, সেগুলো তো তৈরি হয়েছে, সেগুলোতে আর কোনো ছোট ফাইবার নাই, সেগুলোতে হেয়ারি হওয়ার কথা নয়। কিন্তু যে সমস্ত ফাইবার গুলো ন্যাচারাল ফাইবার, সেগুলো থেকেই কিন্তু হেয়ারি ফাইবারটা সৃষ্টি হচ্ছে। সো আমরা যদি একটু দেখি কি বলা আছে, it means the fiber ends out of the main body and surface become hairy. Types of yarn fold sizing is done before the looming and warp, it reduce the hairiness, and after gray fabric it manufactured sizing. দেখো আমরা এই হ্যারিনেসটা রিমুভ করার জন্য কি করে থাকি, সিনজিং করে থাকি, সাইজিং করে থাকি, আরো অনেক কিছু করে থাকি। তো এই মেথডস অফ হ্যারিনেসটা এখন আমাদের মেজার করতে হবে। সেটার জন্য আমাদের কি কি মেথড রয়েছে, সেভারাল মেথড রয়েছে। তার ভিতরে মাইক্রোস্কোপিক মেথড, অর্থাৎ মাইক্রোস্কোপে চোখ লাগাই দেখবো যে আলটিমেট ঘটনা কি, তারপর সিনজিং মেথড, ফটো ইলেকট্রিক মেথড, প্রিন্সিপল, এক্সেট্রা। তো এগুলোর জন্য আমাদের অনেকগুলো টেস্টার রয়েছে, যেমন শিরলি এটলাস হ্যারিনেস টেস্টার, জিগলি হ্যারিনেস, তারপর মেরিনস ডুয়েল হ্যারিনেস টেস্টার, চ্যালেঞ্জিং উস্টার টেস্টার, প্রিমিয়ার হ্যারিনেস টেস্টার, এক্সেট্রা। অনেকগুলো রয়েছে আমাদের। তো দেখা যাক আমরা কোনটা স্টাডি করতে পারি। ইফেক্ট অফ ইয়ান হ্যারিনেস। তো ইফেক্ট, ইয়ানের যদি হ্যারিনেস থাকে তাহলে কি কি সমস্যার সৃষ্টি হবে, বলা হচ্ছে যে ইট ইম্প্যাক্টস ফুজি অ্যাপিয়ারেন্স এন্ড ইয়ার্ন এন্ড রিডিউস দ্য লাস্টার অফ দ্য ইয়ার্ন। এটা কি একটা ফুজি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ প্রজেক্টিং ফাইবার থাকবে বা এরকম একটা অ্যাপিয়ারেন্সের সৃষ্টি করবে যেটা কিনা লাস্টারের প্রবলেম করবে, অর্থাৎ আলোক রিফ্লেকশন ক্ষমতা কমিয়ে দিবে। ইট এফেক্টস দ্য প্রপার সাইজিং অফ দ্য ইয়ার্ন, একটা সাইজিং এর ক্ষেত্রে প্রপার সাইজিং হতে দেবে না। তারপর it causes the more breakage during the weaving due to the hairy adjoining threads and sticking together. এটার ইয়ান ব্রেকেজটা বেশি ঘটাবে, সেটা যদি নিটের ক্ষেত্রে হয় বা ওভেনের ক্ষেত্রে হয়, ব্লকিং করে। রিডিউস দ্য ফেব্রিক কোয়ালিটি বাই ক্রিয়েটিং ওয়েবড বার্স ইন দ্য ফেব্রিক, এরকম দাগ সৃষ্টি হবে। ইট কজেস গ্রেটার পিলিং ইন কেস অফ দ্য পলিস্টার অফ কটন ব্লেন্ডেড ইয়ার্নস, এটা পিলিং বেশি করবে। তো এই ছিল সমস্যাগুলি। তো এখন এটাকে আমাদের মেজার করতে হবে। মেজার করার জন্য আমরা একটা শেরলি হ্যারিনেস টেস্টার অ্যানালাইসিস করব। তাহলে এই শেরলি হ্যারিনেস টেস্টারটা কিভাবে কাজ করে, তো এটা যদি আমরা একটু দেখি, ইট ইজ ওয়ার্কিং অন দ্য ফটো ইলেকট্রিক প্রিন্সিপাল। ফটো ইলেকট্রিক অর্থাৎ ফটোসেলের মাধ্যমে কাজ করবে। হেয়ার অপটিক্যাল টেকনিক ইজ ইউজ টু ডিটেক্ট দ্য ফাইবার প্রজেক্টিং body of the yarn. So it consists of photocell and a bulb from which began from light made is fall on the photocell, and tester is provided by the translation and which in constant 20 grains and given to the yarn. আচ্ছা, এটা বুঝতে পারছি না, আমরা যদি পরের স্লাইডের ছবিটা দেখি তাহলে সহজেই বুঝতে পারবো। আমরা একটু পরের স্লাইডে চলে যাব। এখানে দেখো ফটোসেল মেথডের মাধ্যমে কি আমরা যদি বলি যে ইয়ান হ্যারিনেস টেস্টার, শেরলি ইয়ান হ্যারিনেস টেস্টারে কি এ কি একটা ইয়ান প্যাকেজ, বি হচ্ছে ইয়ার্ন, সি হচ্ছে থ্রেড গাইডস, ডি হচ্ছে টেনশনার, এখানে একটা টেনশন, সে ইউনিফর্ম টেনশনটাকে বজায় রাখছে, ই হচ্ছে লাইট সোর্স, এটা দিয়ে লাইট ফেলতেছে, এফ হচ্ছে ফটোসেল, এটা দিয়ে আমরা কি ফেলতেছি, লাইট ফেলতেছি, এখানে ফটোসেল। ওকে, এন্ড উইথ হ্যারিনেস অ্যাডজাস্টার, জি হচ্ছে কাউন্টার, এই যে জি নিচে রয়েছে সেটা কাউন্ট করছে, এবং এইচ অন অফ সুইচ এন্ড ইয়ান স্পিড কন্ট্রোল। দেখো এটা ছবির মতো ফটোসেল মেথড কি হচ্ছে, যতগুলো এর ভিতর দিয়ে যাচ্ছে এখান থেকে কি লাইট পাস করা হচ্ছে, এবং যার ফলে হেয়ারি ফাইবারটা ডিটেক্ট করা যাচ্ছে, হেয়ারি ফাইবারটা বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে কাউন্টারটা রয়েছে জি, সেই কাউন্টারটা কি করছে, এখান থেকে ফটোসেল ডায়োডের মাধ্যমে যে প্রজেক্টিং ফাইবার গুলো পাস হচ্ছে সেগুলোকে কাউন্ট করছে। Okay, next, so this instrument can measure the same number of কি projecting fiber product in 3 মিমি and above, 3 মিটার পর্যন্ত 3 মিমি পর্যন্ত সে মাপতে পারে, and 5 digit counter records the number of projecting fibers and the speed of the yarn through the controller between 60 থেকে 100 beats yards per minute হতে পারে। সো সহজ ভাষায় যদি একটু বলি তোমাদেরকে, তাহলে এখানে কি, এখন আমি যখন প্রথমের ছবিটা দেখলাম যে এই ছবিটার ক্ষেত্রে এটা যখন অপটিক্যাল মেথডের অপটিক্যাল ডায়েটের ভিতর দিয়ে যাচ্ছে, নিচ থেকে আলো ফেলা হচ্ছে, তাহলে উপর দিকে ছায়াটা যাচ্ছে, যেটুক যাচ্ছে, তাহলে এই যে নাম্বার অফ প্রজেক্টিং ফাইবারস গুলো অটোমেটিক্যালি কাউন্ট করা হয় মেশিনের মাধ্যমে যে কতগুলো যাচ্ছে। তো এটার মাধ্যমে ইয়ান হ্যারিনেস মেজার করা যায়। আরেকটা মেথড রয়েছে আমাদের, সেটা হচ্ছে যে
প্রিমিয়ার মেজারমেন্ট যেটা প্রিমিয়ার হেয়ারিনেস টেস্টার। প্রিমিয়ার হেয়ারিনেস টেস্টার একটু আমরা দেখব যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে ট্রান্সমিশন এখান থেকে ঘটতেছে। এই যে হেয়ারিনেস এখান থেকে আলো যখন দিচ্ছি আমরা, সেই আলোটাকে লাইটটা এখানে রিফ্লেক্ট করে রিসিভারে পড়তেছে। একইভাবে এখানেও। সো এখানে বলছে কি, a beam of live laser diode is always fall into the yarn, একটা laser light পড়বে, the different rays proportional to the yarn thickness is observed by the filter which is present between the lens of the photodiode, আমরা যেটা দেখলাম, and they are only those diffracted rays of the projecting fibers are converted to the proportional electrical signal by means of photo, এখানে কি বলা হচ্ছে, thereby only this diffracted rays of the projecting fibers থেকে শুধুমাত্র যে রে গুলা যাবে সেগুলোই কনভার্টেড হবে ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল এন্ড ফার্দার ইভলিউশন অফ দ্য হেয়ারিনেস। আমরা যদি ছবিটা দেখি যে ট্রান্সমিটার এখানে লেজার বিম পড়ছে ফাইবারে, তো ফাইবারের ক্ষেত্রে যে প্রজেক্টিং ফাইবার থেকেই শুধুমাত্র যে রে গুলো যাবে সেগুলোকে সে কাউন্ট করে ট্রান্সফার করবে। So approximately 1 centimeter yarn is examined by Premier hairiness module over the total length of the yarn, and the hairiness corresponding to the total length of the projecting fiber within the measurement of field 1 centimeter length. So for example, hairiness 5.50 correspond to total length of the projecting fiber is 5 centimeter in length of yarn 1 centimeter. The hairiness ratio of two lengths therefore is the dimensionless. So দেখো এখানেও আমরা কি একইভাবে ফটো ইলেকট্রিক ডায়োডের মাধ্যমে আমরা কি করছি, হেয়ারিনেসটাকে মেজার করছি। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো আমি যদি একটু পুরো লেকচারটা রিভিউ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, আজকে আমরা লেকচারটা ছিল ইভেননেস অথবা ইরেগুলারিটি অফ দ্য ইয়ার্ন। ইভেননেস আর ইরেগুলারিটি অফ দ্য ইয়ার্ন বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে যে কোনো ভেরিয়েশন হতে পারে, সেটা লেন্থের ভেরিয়েশন, মাসের ভেরিয়েশন, ওয়েটের ভেরিয়েশন, অনেক কিছু হতে পারে, সেটাকে আমরা ইরেগুলারিটি বা আনইভেননেস বলছি, অর্থাৎ যেটা ইভেন নয় সেটাকে আমরা বলছি। তো আমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলো দেখা যাচ্ছে আসলে কোথাও থিক প্লেস থিন প্লেস অর্থাৎ ইরেগুলারিটি বা ইরেগুলারিটি শো করছে। এখানে দুটো চার্টও রয়েছে। তো সেই ভেরিয়েশন গুলো কি কি হতে পারে, যেমন লিনিয়ার ডেনসিটি, থিকনেস, টুইস্ট, স্ট্রেংথ, কালার এক্সেট্রা। তারপরে আমরা জানলাম ইমপারফেকশন। ইমপারফেকশনকে আমরা তিনটে ফল্টস এর সমন্বয় বলতেছি, থিক প্লেস, থিন প্লেস এবং নেপস। তো এখানে থিক প্লেসকে -50, থিন প্লেস 50 এবং 200% ধরে নেওয়া হচ্ছে। ওকে, তারপরে নেপস দুই কারণে হতে পারে, র মেটেরিয়াল নেপস এবং প্রসেসিভ নেপস। র মেটেরিয়ালের কারণে যে যে নেপস হয় সেটাকে র মেটেরিয়াল নেপস বলা হচ্ছে, প্রসেসিং এর কারণে যে নেপস হয় সেটাকে প্রসেসিং নেপস বলা হচ্ছে। এরপরে চলে আসি আমরা এমপ্লিটিউড এবং ওয়েভ লেন্থ। আমরা এখানে দেখলাম যে ফুল ওয়েভ লেন্থ এবং এমপ্লিটিউড এ যেটা কতখানি ডিসটেন্স, এবং মিনটা যেটা গড়। তারপর সেটাকে আমরা পিরিয়ডিক ভেরিয়েশন এবং রেগুলার ভেরিয়েশন, দুটো ইরেগুলার ভেরিয়েশন ইন পিরিয়ডিক বা ইরেগুলার ভেরিয়েশনে ক্লাসিফাই করছি। পিরিয়ডিক ভেরিয়েশনে তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম। তারপরে যদি আমরা চলে যাই পরবর্তী স্লাইডে, কজেস অফ ইরেগুলারিটি কি কি কারণে হচ্ছে। তারপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে মেথড অফ মেজারিং ইরেগুলারিটি, আমরা দেখলাম ভিজুয়াল মেথড, কাটিং এন্ড ওয়েটিং মেথড, ভেরিয়েশন ইন থিকনেস আন্ডার কম্প্রেশন, ইলেকট্রিক ক্যাপাসিটেন্স টেস্টার, ফটো ইলেকট্রিক টেস্টার, মিসলেনিয়াস আরো রয়েছে। তো ভিজুয়াল মেথড হোপফুলি সবার ক্লিয়ার, যে একটা বোর্ডে আমরা আগে সাজাবো, সাজিয়ে দেখবো যে আসলে সমস্যাগুলি, ফল্টস গুলি কোথায়। দ্বিতীয়ত কাটিং এন্ড ওয়েটিং মেথড, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র ইয়ানগুলিকে আগে একটা সেম সাইজে কেটে সেটাকে ওজন করব এবং সেই ওজনগুলোকে ডাটা প্লট করব, প্লট করে দেখব যে আসলে কিরকম ভেরিয়েশনটা আছে, মাস ভেরিয়েশনটা। এরপরে যদি আমরা আসি যে উস্টার ইভেননেস টেস্টটা সাধারণত ক্যাপাসিটেন্স মেথডে কাজ করে থাকে। দিস ইজ দ্য ক্যাপাসিটেন্স মেথড। এখানে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, এর ভিতর দিয়ে যখন ইয়ানটা পাস করবে তখন সেটা সিগন্যাল প্রদান করবে। এটাতে উস্টার টেস্টার এই মেশিনে এই প্রিন্সিপালে কাজ করে থাকে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখেছি। অপটিক্যাল মেথডের ক্ষেত্রে দেখেছি একই সোর্স দুটো দিবে, তো এটা একটা রিসিভ, দুটো রিসিভার, এটা কি সমান রিসিভ করবে একই ধরনের, এটা কি ভিন্ন ধরনের। তো সেখান থেকে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের ইয়াটা কিরকম, ইয়ানটা কিরকম। এখানে একটা ডিফারেন্স দেওয়া রয়েছে। তারপর ইয়ান হেয়ারিনেস এর কথা বলেছি আমরা, যে ইয়ান হেয়ারিনেসটা কাকে বলছে, কিভাবে এটাকে ডিটেক্ট করা যায়। ওকে, ইফেক্ট অফ ইয়ান হেয়ারিনেস, সিলি টেস্টার আমরা দেখেছি এবং সেই সাথে প্রিমিয়ার হেয়ারিনেস টেস্টার দেখেছি। তো এই ছিল আজকে আমাদের লেকচার।